4 বছর সিঙ্গুরে যাননি, অথচ এই সিঙ্গুরই তাকে ক্ষমতার সিংহাসনে বসিয়েছিল। আর সেই সিঙ্গুরবাসীকে ভুলেছিলেন তিনি এতদিন। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পর, প্রধানমন্ত্রী সেখানে জনসভা করার পর তিনি তড়িঘড়ি 10 দিনের মধ্যে সেখানে জনসভা করলেন। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। তো যেটা বলছিলাম, 4 বছর মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরকে ভুলেছিলেন। তিনি শেষবার গিয়েছিলেন চাষ করতে। সেখানে গিয়ে সেই অনুর্বর জমিতে তিনি সর্ষের দানা ছড়িয়ে এসেছিলেন। সর্ষে হয়নি, কিন্তু সিঙ্গুরবাসী এখন চোখে সর্ষে ফুল দেখছে। তারা এখন ভাবছেন, যদি আমরা আন্দোলন থেকে পিছিয়ে আসতাম তাহলে হয়তো আমাদের ছেলেমেয়েরা আজ এই কারখানায় কাজ পেত, কিন্তু আমরা জমিও হারালাম, কারখানাও আর হলো না। একসময় এই সিঙ্গুরের আন্দোলন গড়ে উঠেছিল স্বতঃস্ফূর্তভাবে। চাষিরা স্বতঃস্ফূর্তভাবে পথে নেমে এসেছিলেন, কারণ তাদের প্রাণের থেকে অধিক প্রিয় এই জমি তুলে দেওয়া হয়েছিল টাটার হাতে। তাই তারা প্রতিবাদ জানিয়েছিলেন, 2 ফসলি 3 ফসলি জমিতে তারা দেবেন না। আর সেই আন্দোলনে প্রথমে নকশাল, পরে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেন। কিন্তু আন্দোলন যেমন একদিকে চলছিল, পাশাপাশি কারখানা তৈরির কাজও চলছিল। কারখানা তৈরির কাজ কোনোদিন বন্ধ হয়নি। একসময় কারখানার প্রায় 70% হয়ে গেল। তখনও মমতা বন্দ্যোপাধ্যায় বোঝালেন যে এই জমি তাদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। কিন্তু চাষিরা অবশ্যই জানতেন এই জমি ফিরিয়ে দেওয়া এবং আবার চাষযোগ্য করে তোলা খুবই কঠিন কাজ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় তারা বিশ্বাস করে আন্দোলন চালিয়ে গেছেন। আর তারপর মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 70% তৈরি হয়ে যাওয়া সেই কারখানা সবার চোখের সামনে ডিনামাইট দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন। কারখানার ভবিষ্যৎ শেষ করে দিয়েছেন, শিল্পের ভবিষ্যৎ শেষ করে দিয়েছেন। কিন্তু সেই জমি, সেই কংক্রিটের জাল সরিয়ে সিঙ্গুরবাসীর চাষিদের হাতে তিনি তুলে দিতে পারেননি। যা তিনি দিয়েছেন তা হচ্ছে কঙ্কাল। সেই জমিতে চাষ হয় না। স্বাভাবিকভাবেই আজ আশাহত সিঙ্গুরবাসী। তারা মনে করছেন যে তারা ভুল করেছেন, তারা জমিও হারিয়েছেন আর কারখানাও হয়নি। আজ অনেকেই বলছেন যে যদি কারখানা হতো তাহলে হয়তো ছেলেমেয়েরা চাকরি পেত। আর প্রধানমন্ত্রী এসে সেই ব্যাপারটাকেই উস্কে দিয়ে গেছেন। তিনি এই সিঙ্গুরের এই অনুর্বর জমিতেই জনসভা করার জন্য বেছে নিয়েছিলেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি সরাসরি কারখানা তৈরির কথা বলেননি। কিন্তু সিঙ্গুরবাসীর মনের দুঃখ তিনি জানেন, তাই তিনি সেখানে এসে একটা বার্তা দিয়ে গেছিলেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে ভবিষ্যতে এখানেই কারখানা হবে। কারণ তিনি সরাসরি বলতে পারেন না প্রধানমন্ত্রীর চেয়ারে বসে, আর জমি তার হাতে নেই, জমি কৃষকদের রয়েছে। তিনি পাশাপাশি এও বলে দিয়ে গেছেন যে পশ্চিমবঙ্গে শিল্পায়নের সম্ভাবনা থাকলেও পরিবেশ নেই। এখানে তোলাবাজি, গুন্ডারাজ বিরাজ করছে, এখানে মহা জঙ্গল রাজ। ফলে এই জঙ্গল রাজ যতদিন থাকছে ততদিন শিল্পায়ন সম্ভব নয়। এই সরকারের বিদায় হলে, বিজেপি এলে তখন এইখানে শিল্পায়ন হবে, সেই বার্তা তিনি দিয়ে গেছেন। ফলে প্রমাদ গুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একসময় যে সিঙ্গুর আন্দোলন তাকে ক্ষমতার আসনে বসিয়েছিল, আগামী দিনে সেই সিঙ্গুর আন্দোলনই, সেই সিঙ্গুরই হয়তো তার পতনের কারণ হতে যাচ্ছে।
এবার নির্বাচনে সিঙ্গুর একটা বড় ইস্যু হয়ে উঠতে চলেছে, আর প্রধানমন্ত্রী সিঙ্গুরে জনসভা করে সেই ইস্যুটাকে তুলে ধরেছেন। আর তাই তড়িঘড়ি মুখ্যমন্ত্রী সেখানে ছুটে গেছেন। তার জনসভার জন্য কয়েক কোটি টাকা খরচা হয়েছে, দুটো হেলিপ্যাড করা হয়েছে। ভাবুন, নবান্ন থেকে সিঙ্গুরের দূরত্ব কত। সেই রাস্তা অনায়াসে গাড়িতেই যাওয়া যেত, কিন্তু তার জন্য তিনি দুটো হেলিপ্যাড তৈরি করেছিলেন। আর জনসভায় লোক ভরাতে বিডিওরা নির্দেশ দিয়েছিলেন বিভিন্ন সংগঠনকে, স্বনির্ভর গোষ্ঠী সহ অঙ্গনওয়াড়ি কর্মী, এইরকম যে 22-23টা সংগঠন আছে, তাদের প্রত্যেককে, সেই মহিলাদের ওই জনসভায় আসতে বাধ্য করা হয়েছে। কারণ মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। যে সিঙ্গুর থেকে তিনি মুখ ফিরিয়েছিলেন, প্রধানমন্ত্রী সভা করার পর 10 দিনের মধ্যেই সেখানে তিনি জনসভা করতে হাজির হলেন। আসলে তিনি বুঝে গেছেন এবারের নির্বাচনটা খুব কঠিন। তার সঙ্গে সিঙ্গুর যুক্ত হয়ে গেলে ক্ষমতায় টিকে থাকা আরও কঠিন, কারণ সিঙ্গুরবাসীর ক্ষোভ ছড়িয়ে পড়তে পারে সারা রাজ্যে সংবাদ মাধ্যমের সাহায্যে। তাই তিনি সিঙ্গুরবাসীকে কিছু সান্ত্বনা দিতে গিয়েছিলেন। আর পাশাপাশি বিজেপিও গুটি সাজাচ্ছে। বিজেপি এবার বুঝে গেছে যে পশ্চিমবঙ্গের মানুষ তৈরি, তারা এই সরকারের পরিবর্তন চাইছে। তাই খেয়াল করবেন, অমিত শাহ এসে এখানে কিন্তু তেমন জনসভা করছে না। কেন করছে না? কারণ জানেন যে মানুষ এখন তৈরি। এখন যেটা করতে হবে, বিজেপি কর্মীদের সংঘবদ্ধ করতে হবে, তাদের প্রশিক্ষিত করতে হবে। সেই জন্য তিনি বিভিন্ন জায়গায় কর্মী সভা শুরু করেছেন। প্রথমে কলকাতায় কর্মী সভা করেছেন, কলকাতা জেলা এবং তার আশেপাশে অঞ্চলের মণ্ডল সভাপতিদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। এরপরে তিনি আসছেন হলো ব্যারাকপুরে, সেখানেও জনসভা নয়, সেখানেও তিনি করবেন কর্মী সভা। আর সেই দিনই রাতে চলে যাচ্ছেন শিলিগুড়ি, পরদিন শিলিগুড়িতেও হবে কর্মী সভা। আসলে বিজেপি এখন তার সংগঠনটাকে ঠেলে সাজাচ্ছে, তার সাংগঠনিক যে শক্তি সেটাকে আরও সংঘবদ্ধ করছে। কারণ নির্বাচনে লড়তে গেলে বুথ স্তর পর্যন্ত সংগঠনকে মজবুত করতে হবে, বুথ স্তরের কর্মীদের আরও সক্রিয় করতে হবে। বিজেপি সেই কাজটাই এখন করছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর জনসভা করবেন, তার অনেকগুলো জনসভাই আছে। আর তার পাশাপাশি এটা নিশ্চিত যে যেখানেই প্রধানমন্ত্রী জনসভা করবেন, তার পাল্টা জনসভা করবেন মুখ্যমন্ত্রী। আজ যেমন সিঙ্গুরে হলো, এরপরে প্রধানমন্ত্রী যেখানে যেখানে জনসভা করবেন, দেখবেন ঠিক তার পাল্টা জনসভা করবেন মুখ্যমন্ত্রী। আসলে যে উন্নয়নের প্রচার করা হতো, যে উন্নয়ন উন্নয়ন বলে চিৎকার করা হতো, উন্নয়ন যে কিছু হয়নি সেটা মানুষ বুঝে গেছে। ভাতা মানে উন্নয়ন নয়, এটা গ্রাম বাংলার মানুষ আজকে হাড়ে হাড়ে বুঝতে পেরেছেন। কারণ চাকরি নেই, তাদের ছেলেমেয়েরা কোনো চাকরি পাচ্ছে না, তাই ভাতা দিয়ে সংসার চলবে না। এইটা বোঝার জন্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন মুসলিম ভোট এককাট্টা করতে চাইছেন। কারণ মুসলিমদের মধ্যেও বিভাজন শুরু হয়ে গেছে। নওশাদ সিদ্দিকীর আইএসএফ, অন্যদিকে হুমায়ুন কবিরের নতুন দল, তার সঙ্গে যুক্ত হচ্ছে আসাদুদ্দিন ওয়েসির দল। ফলে মুসলিম ভোট একটা ভাগ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এই জায়গায় প্রমাদ গুনছেন মুখ্যমন্ত্রী। তার সঙ্গে 58 লক্ষ ভুয়ো ভোটারের নাম বাদ হয়ে গেছে, যেই ভোটারদের জোরেই ক্ষমতায় টিকে থাকতেন। আর এসআইআর প্রক্রিয়া যেভাবে চলছে, তাতে আরও বহু ভুয়ো নাম বাদ যেতে পারে, বিশেষ করে যারা অনুপ্রবেশকারী বাংলাদেশি রয়েছে। তাই সেই কারণে তিনি এখন মুসলিম ভোটটাকে
সংগঠিত করার জন্য এসআইআর এর বিরোধিতা শুরু করেছেন। কিন্তু তিনি জানেন বিরোধিতা করে কিছু হবে না, কারণ এসআইআর যথারীতি হবে। এসআইআর শুরুর আগে তিনি কি বলেছিলেন? এসআইআর করতে দেব না। যথারীতি কিন্তু এসআইআর চলছে। এখন কি করা হচ্ছে? এখন করা হচ্ছে এসআইআর এর নামে মানুষকে হয়রান করা হচ্ছে, সেইটাই তারা তুলে ধরতে চাইছে। বিশেষ করে তিনি নিজেই বলছেন সংখ্যালঘু ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত চলছে। আচ্ছা বলুন তো, এসআইআর এ কি এমন কিছু মেকানিজম আছে যার মাধ্যমে সংখ্যালঘু ভোটারদের চিহ্নিত করা যাবে? পুরো কাজটা তো এআই দিয়ে করা হচ্ছে। আর এসআইআর এর যে আমরা ফর্ম ফিল আপ করেছি তাতে তো হিন্দু মুসলিম বলে কোনো উল্লেখ নেই যে এআই আলাদা করে বাছাই করে নেবে। তাহলে তিনি কেন বলছেন? তার একটাই কারণ, যে মুসলিমদের মনে একটা ভীতির সঞ্চার তৈরি করা, আর পাশাপাশি এই বার্তা দেওয়া যে একমাত্র আমিই তোমাদের জন্য আছি। এবার তিনি দিল্লি যাচ্ছেন। নির্বাচন কমিশন তাকে 2 তারিখ সময় দিয়েছে। 2 তারিখ বিকেলে 4টের সময় তিনি যাবেন নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করতে। জ্ঞানেশ কুমারের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং সেখানে তিনি অন্তত 15 জনকে নিয়ে যেতে পারবেন। এটাও একটা সেই ভাওতা। আসলে মানুষকে বার্তা দেওয়া, মুসলিমদের বার্তা দেওয়া যে দেখো আমি তোমাদের জন্য কতটা ব্যগ্র, তোমাদের ভোটাধিকার রক্ষার জন্য, তোমরা যাতে ভোটার তালিকায় তোমাদের নাম থাকে তার জন্য আমি কত চেষ্টা করছি। আসলে এই চেষ্টার কিছুই হবে না। যা বাদ দেওয়ার, যারা উপযুক্ত নথি দিতে পারবে না তাদের নাম বাদ যাবে, এটা তিনি নিজেও জানেন। কিন্তু তার মূল উদ্দেশ্য মুসলমানদের দেখানো যে আমি তোমাদের জন্য কাজ করছি। অর্থাৎ রাজ্যে যে একটা পরিবর্তনের হাওয়া উঠেছে, মানুষের মনে যে ক্ষোভ রয়েছে সেটা তিনি বুঝতে পেরেছেন। তাই তিনি পুরো মুসলমান ভোটটাকে নিজের দিকে টানতে চাইছেন, যাতে তিনি আবার ক্ষমতায় ফিরে আসতে পারেন। কিন্তু বিজেপি পাল্টা হিসাব কষেই এখন এগোচ্ছে। তারা তাদের সংগঠন মজবুত করছে। যেভাবেই হোক বিজেপিও নেমেছে কোমর বেঁধে। এখন দেখার আগামী নির্বাচনে কি হয়। আমার প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।